বাংলাদেশের রাজনীতি এখন এক অদ্ভুত সন্ধিক্ষণে। শেখ হাসিনার বিদায়ের 9 মাস পর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অনিশ্চয়তা, একদিকে চীনের প্রভাব বৃদ্ধি, অন্যদিকে ভারতের সূক্ষ্ম চাল। একটি কথা প্রচলিত যে ভারতের সমর্থন ছাড়া বাংলাদেশে নাকি সরকার টিকে না। তাহলে মোহাম্মদ ইউনূসের ভাগ্যে আসলে কি ঘটতে যাচ্ছে? ভারত কি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা করবে, নাকি সামনে আনবে কোনো তৃতীয় শক্তি? কিভাবে চলবে পরবর্তী কূটনৈতিক খেলা? চলুন বিশ্লেষণ করি। শেখ হাসিনা সরকারের দীর্ঘদিনের অংশীদার ভারত। সীমান্ত নিরাপত্তা, বিচ্ছিন্নতাবাদ, ট্রানজিট, পানি বন্টন, এমনকি নির্বাচন, সবখানেই দিল্লি ও ঢাকা ঘনিষ্ঠভাবে কাজ করেছে। কিন্তু শেখ হাসিনার বিদায়ের পর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় আসলেও ভারত শুরুতেই কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এটি ছিল ভারতের কৌশলগত ওয়েট অ্যান্ড ওয়াচ অবস্থান। যদিও থাইল্যান্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বৈঠক ঘিরে শুরু হয়েছিল নানা কৌতূহল। অনেকে বলেছিলেন এটি ভারতের পক্ষ থেকে ইউনূস সরকারের স্বীকৃতি দেওয়ারই ইঙ্গিত। কিন্তু বাস্তবতা ভিন্ন। বৈঠকটি ছিল সীমিত পরিসরে এবং তাতে যৌথ কোনো বিবৃতি ছিল না। এ থেকে বোঝা যায় ভারত যোগাযোগ রেখেছে ঠিকই, কিন্তু স্বীকৃতি দেয়নি। কারণ ভারত চায় পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে। ভারত মূলত দুইটি স্তম্ভে দাঁড়িয়ে বাংলাদেশ সরকারকে নীতিগত স্বীকার করে। যে কোনো সরকার যদি ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীদের প্রশ্রয় দেয় তাহলে ভারত চুপ থাকে না। যে সরকারই হোক, যদি চীনের প্রভাব বেশি হয়ে পড়ে ভারত কৌশল বদলায়। ভারত চায় বাংলাদেশে এমন সরকার থাকুক যাতে ভারতের এই দুটি বিষয় নিয়ে শঙ্কায় থাকতে না হয়। শেখ হাসিনার সরকারের সময় ভারত বিরোধী জঙ্গিদের প্রশ্রয় দেওয়া হয়নি এবং চীনের সঙ্গে ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রেখেছিল। এই কারণেই শেখ হাসিনাকে সহযোগিতা করে গেছে ভারত। তবে মোহাম্মদ ইউনূস ভারতের সেই নির্ভরতার জায়গায় পৌঁছাননি। ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পরপরই চীনের দিকেই ঝুঁকে গেছেন। ভারত মনে করে চীন এই অঞ্চলে স্ট্রিং অফ পালস তৈরি করছে, যেখানে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ মুক্তা, আর ইউনূস সরকার সেই মুক্তা পলিশ করে দিচ্ছে। এছাড়া ভারতের নীতি নির্ধারকরা মনে করেন ইউনূস সরকারের মূল প্রশাসনিক ভরসা আওয়ামী লীগ বিরোধীরা, যারা অতীতে ভারত বিরোধী রাজনীতিতে যুক্ত ছিলেন। এই দলগুলো ক্ষমতা পেলে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী নতুন আস্তানা পেতে পারে, র্যাডিক্যাল ইসলামপন্থী আদর্শ ফের মাথাচাড়া দিয়ে উঠতে পারে এবং ভারত বিরোধী সামাজিক মনোভাব তৈরি হতে পারে। তাহলে ভারত কি করবে? ধরে নেওয়া যাক আপনি ভারত সরকার। বাংলাদেশে আপনার কোনো রাজনৈতিক বন্ধু নেই, বর্তমান সরকার সন্দেহজনক, আর চীন প্রতিদিন শক্তিশালী হচ্ছে। আপনি তখন কি করবেন? হয়তো আপনি তৈরি করবেন একটি নতুন মুখ, কোনো অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা যিনি চীনের কূটনীতি বোঝেন, বা একজন প্রখ্যাত প্রশাসক যিনি ভারত ও পশ্চিমাদের দুদিকেই গ্রহণযোগ্য। হয়তো একজন মধ্যপন্থী সিভিল সোসাইটির লিডার যারা জনগণের সামনে নিরপেক্ষ। আসলে ভারত তার ঘনিষ্ঠ রাজনৈতিক, সামরিক ও বেসরকারি সম্পর্ক ব্যবহার করতে পারে। বাংলাদেশে অভ্যন্তরীণ অসন্তোষকে নীরবে উৎসাহ দিয়ে বিকল্প নেতৃত্ব অর্থাৎ তৃতীয় শক্তি তৈরি করতে পারে। তৃতীয় শক্তি বলতে এমন একটি রাজনৈতিক গোষ্ঠী যারা না ইউনূস ঘরানার, না শেখ হাসিনার, বরং নিরপেক্ষ ও স্বচ্ছ। ভারত হয়তো শেখ হাসিনার ঘনিষ্ঠ সেনা বা বেসামরিক কিছু অংশকে কাজে লাগিয়ে নতুন রূপরেখা ভাবতে পারে, যা হবে ইউনূস সরকারের বিকল্প, কিন্তু সরাসরি সামরিক হস্তক্ষেপ নয়। একটি জাতীয় ঐক্যমত্য সরকার প্রতিষ্ঠায় কলকাঠিও নাড়তে পারে ভারত। সাম্প্রতিক কিছু ঘটনা সেই ইঙ্গিতই বহন করে, যেমন ইউনূস মোদী বৈঠকের পর ভারতের নীরবতা এবং ভারতে কোনো পারস্পরিক সহযোগিতার বিবৃতি না আসা। এর অর্থ দাঁড়ায় ভারত শুধু ইউনূসকে পরীক্ষা করেই ক্ষান্ত হয়নি, বরং বিকল্প ভাবনা চালু রেখেছে। আসাম, ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গে গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক মিটিংগুলোতে বিকল্প নেতৃত্ব কাঠামো নিয়ে ব্রিফিং হয়েছে বলে খবর বেরিয়েছে। এছাড়া ভারতীয় মিডিয়ায় ইউনূস সরকার নিয়ে শঙ্কার কথা বলা হলেও সরাসরি শেখ হাসিনা ফেরানোর বিষয়ে আগ্রহ দেখানো হচ্ছে না। ভারতের সম্ভাব্য কৌশল হতে পারে ইউনূস সরকারকে সরিয়ে
তৃতীয় শক্তিকে সমাধান হিসেবে তুলে ধরা। এছাড়া পশ্চিমা মিত্রদের সঙ্গে মিলে নতুন নেতৃত্বকে পৃষ্ঠপোষকতা করা এবং জাতীয় ঐক্য সরকারের ছাতার নিচে সেই শক্তিকে সামনে আনা। ভারতের সামনে এখন তিনটি পথ: 1. ইউনূস সরকারের সঙ্গেই চলা, 2. শেখ হাসিনাকে ফেরানো এবং 3. নতুন তৃতীয় শক্তিকে সামনের সারিতে আনা। আপনার মতে ভারত কোন পথে যাবে? জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।